দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। প্রেশার শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। শরীর একটু দুর্বল লাগছে, প্রেশারটা মেপে নিচ্ছি। কখনো বা ঘাড়ে ব্যথা হচ্ছে, প্রেশারটা হাই হয়ে গেল না তো। প্রেশার কখনো লো ধরা পড়ছে বা কখনো হাই। কিন্তু আমরা কি কখনো জানার চেষ্টা করেছি যে এরকমটি কেন হচ্ছে? আসুন আমরা জেনে নেই আজকের আলোচনায়। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ ও হরমোন। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে বৈশাখী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য থাইরয়েড, হরমোন, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শামীম আল মামুন, এমএসসি ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, এমফিল নিউক্লিয়ার মেডিসিন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউক্লিয়ার মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কনসালটেন্ট, বিআরবি হসপিটালস লিমিটেড, পান্থপথ, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আপনাকে ধন্যবাদ, সেই সাথে বৈশাখী টিভির অগণিত দর্শককে আমার শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাইব, রক্তচাপ বলতে খুব সহজ ভাষায় কি বোঝায় এবং এটি কখন উচ্চ হচ্ছে বা নিম্ন হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কারণ কি আপনি শুরুতেই যেটা বলছিলেন যে আমরা কিছু হলে আগে প্রেশারটা মেপে দেখি, জি। বুঝি বা না বুঝি, কখনো লো বলে দেয়, কখনো হাই বলে দেয়। রক্তচাপকে আমরা সাধারণ মানুষ যেটা সবসময় একটা ফিক্সড করে ফেলছি, সেটা কত? 120/80। এটা সব মানুষের ফিক্সড করে ফেলছে যে একজন সাধারণ রক্তচাপ কি নর্মালটা হচ্ছে 120/80। উপরের প্রেশারটাকে সিস্টোলিক বলি, নিচেরটাকে ডায়াস্টোলিক বলি। কিন্তু রক্তচাপ কখনো ফিক্সড হয় না। আপনি দোকানদারে গিয়ে প্রেশার মাপছেন 110/70, দোকানদার আপনাকে কি বলে দিছে? আপনার প্রেশার লো। আসলে এটাকে লো প্রেশার। তাহলে সবার জানা উচিত স্বাভাবিক প্রেশারটা কত। আমরা বলি উপরের রক্তচাপটাকে কি বলি? সিস্টোলিক ব্লাড প্রেশার, নিচেরটাকে ডায়াস্টোলিক। যদি কারো সিস্টোলিক ব্লাড প্রেশারটা 90 থেকে 120 হয়, এটা নর্মাল। আচ্ছা। আর কারো যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 60 থেকে 80 হয়, তাহলে সেটাও নর্মাল। তাহলে নর্মালটা আমরা জানলাম। যখন এখান থেকে ডেভিয়েশন হবে, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশারটা যখন 60-এর নিচে নামে লো ব্লাড প্রেশার, এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা, আবার 90-এর নিচে যখন সিস্টোলিক ব্লাড প্রেশার নামে, সেটা লো ব্লাড প্রেশার। আর তাহলে হাই ব্লাড প্রেশারটা কি? যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 120-এর উপরে যায় আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 80-এর উপরে যায়, তাহলে আমরা বলতেছি কি ব্লাড প্রেশার হাই। ব্লাড প্রেশার হাই এই ব্যাপারটাকে আমরা কি বলি? হাইপার টেনশন। এই হাইপার টেনশনের একটা বড় ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনটা দর্শকদের জানা উচিত। আচ্ছা স্যার, এই যে হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার, কখন আসলে একজন পেশেন্ট বুঝবেন যে তিনি তার লক্ষণগুলো কি কি হবে, যে তার হাই ব্লাড প্রেশার হতে পারে বা লো ব্লাড প্রেশার হতে পারে? সিমিলারিটি থাকতে পারে। আপনার হঠাৎ করে ঘাড়ে ব্যথা করতেছে, যেটা কমন হয় সাধারণ মানুষের জন্য। হঠাৎ করে আপনার প্রচণ্ড মাথা ব্যথা, হঠাৎ করে দেখা গেছে আপনার মাথাটা ঘুরে গেল, হঠাৎ করে একটু বমি বমি ভাব আসতেছে, আপনার দেখা গেছে অস্বস্তি হচ্ছে একটা বুকের ভিতরে, বুক দরফর করতেছে, আপনি হঠাৎ করে ঘামতেছেন, কোনো কারণ ছাড়াই দেখা গেছে যে আপনার ঠিক শরীরে শক্তি পাচ্ছেন না। এই যে লক্ষণগুলো, এগুলো হচ্ছে হাই ব্লাড প্রেশারের লক্ষণ। আচ্ছা। সেক্ষেত্রে দেখা যায় কি যে এই সময় কি করি বললাম না, যে আমরা বুঝি বা না বুঝি আগে রক্তচাপটা মাপি। রক্তচাপ মেপে আমরা পেলাম আসলে এই ব্লাড প্রেশারের কোন পর্যায়ে আমরা পেলাম, সেটা আমাদের জানা উচিত। যেটা আমি বলতেছিলাম, যদি আপনার দেখা যাচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80-এর নিচে, কিন্তু সিস্টোলিক যদি 120 আর 30-এর মধ্যে হয়, মানে উপরের প্রেশারটা 120 থেকে 30 আর নিচেরটা 80-এর নিচে, তাহলে মনে করতে হবে যে আপনি ব্লাড প্রেশার হাইয়ের দিকে যাচ্ছেন। এটাকে বলি এলিভেটেড ব্লাড প্রেশার। আচ্ছা। যখন আপনি কি করলেন, যখন দেখা গেছে সিস্টোলিক 130 থেকে 40 হইল আর ডায়াস্টোলিকটা 80 থেকে 90 হইল, এটা স্টেজ 1 হাইপার টেনশন। কিন্তু একজন আপনার প্রেশারটা মাপলো 135 পাইলো, নিচেরটা 85 পাইলো, বলে দিলেন আপনার প্রেশার হাই না। অনেক ক্ষেত্রে হতে পারে আমাদের চিকিৎসকের মধ্যে। এটা স্টেজ 1। এরকমভাবে স্টেজ 2, যাদের ডায়াস্টোলিকটা কত 90 থেকে 120 আর সিস্টোলিকটা 140 থেকে 180, সেটাই স্টেজ 2। আর কোনো কারণে আপনার যদি ডায়াস্টোলিকটা 120-এর উপর উঠে যায়, সিস্টোলিকটা 180-এর উপর উঠে যায়, এটা হাইপারটেনসিভ ক্রাইসিস। আচ্ছা আচ্ছা, হাইপারটেনসিভ ক্রাইসিস, যেটি কিনা খুবই ডেঞ্জারাস একটি কন্ডিশন। অবশ্যই। আচ্ছা স্যার, আমাদের আলোচনার বিষয় ছিল উচ্চ রক্তচাপ ও হরমোন। স্যার, একটু খোলাখুলি জানতে চাচ্ছিলাম যে হরমোনের সাথে উচ্চ রক্তচাপের সম্পর্কটা ঠিক কীরকম? আসলে প্রেশার, এই যে হাইপার টেনশন যেটা বলতেছি, প্রেশার বাড়ার কারণ কি, জি, সেটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই প্রেশার বাড়ার কোনো কারণ খুঁজে পাই না। যেহেতু খুঁজে পাই না, এটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপার টেনশন।
শতকরা 95 ক্ষেত্রে আমরা কোনো কারণ 95 থেকে 99 আমরা কোনো কারণ খুঁজে পাই না। কিছু কিছু ক্ষেত্রে আমরা কারণ খুঁজে পাই। যেসব ক্ষেত্রে আমরা কারণ খুঁজে পাই যে রোগীর ব্লাড প্রেশার, তার মধ্যে একটা হরমোনজনিত কারণ একটা অন্যতম। অর্থাৎ কিছু কিছু হরমোনের কারণে শরীরের কিছু কিছু অঙ্গের হরমোনের কারণে আপনার ব্লাড প্রেশার হাই হতে পারে। সেক্ষেত্রে এই ব্লাড প্রেশার কিন্তু নিরাময়যোগ্য। আমি তো বলতেছি আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে ব্লাড প্রেশারে, কিন্তু এইসব কারণ যখন আমরা নির্ধারণ করতে পারি, ধরতে পারি, তখন কিন্তু সেই প্রেশারটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা নিরাময় করতে পারি। আচ্ছা, হরমোনাল কারণে যখন ব্লাড প্রেশার বাড়ছে তখন সেটা নিরাময়যোগ্য হচ্ছে। তাহলে স্যার এখন একটু জানতে চাইবো যে একজন হাই প্রেশারের রোগী ঠিক কখন বুঝবেন যে তাকে হরমোনের ডাক্তার দেখাতে হবে? বললাম যে দেখা গেছে প্রথম যে ব্যাপারটা আসি যে অনেকগুলো হরমোনের সাথে সম্পর্কিত। জি প্রথম একটা হরমোনের দিকে আমরা যাই যে অ্যালডোস্টেরন বলে একটা হরমোন আছে, জি যেটা কি করে আপনার শরীরে লবণের মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে এই হরমোনটা আসে। কোনো কারণে এই হরমোনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে আপনার ব্লাড প্রেশারটা হাই হতে পারে। তাহলে এই রোগীগুলো আসলে কিভাবে বুঝবে যে এই হরমোনের মাত্রাটা তার বেড়ে যেতে পারে? রোগী তো বুঝতে পারে না। তাই রোগী তার লক্ষণ দেখে বুঝতে পারে যে এই রোগীগুলা অনেকগুলো প্রেশারের ওষুধ খায়। আমরা বলি মিনিমাম 3টা প্রেশারের ওষুধ খায়, তারপরেও তার প্রেশারটা কোনো ক্রমে কন্ট্রোল হয় না, নিয়ন্ত্রণে থাকে না। কারণ অনবরত কি করতেছে, আর প্রেশার ওষুধ চেঞ্জ করতেছে। আমাদের অনেক রোগী এসে কমপ্লেন দেয়, স্যার এত ওষুধ খাই প্রেশার তো নিয়ন্ত্রণ হয় না। তো সেই সব রোগীদেরকে বলি যে তাদের ক্ষেত্রে একটা এই হরমোনজনিত কারণটা থাকতে পারে। কেমন থাকতে পারে? তার হঠাৎ করে কি হয়, এই রোগীগুলোর ক্ষেত্রে যেটা হয় যে তার প্রেশার হাই কিন্তু শরীরে সে হাত পায়ে কোনো শক্তি খুঁজে পায় না, একদম সবসময় দুর্বল থাকে। এত প্রেশার থাকে যে তার সবসময় দুর্বল থাকে, তার মাথা ব্যথা হয়, অকারণে সে রেগে যায়, মেজাজটা খিটখিটে হয়ে যায়। কারণ কি সবসময় তার মাথার মধ্যে থেকে আমার প্রেশার হাই, কোনো ক্রমে কমতেছে না। তখন সেই রোগীদেরকে বলি যে তার আপনার এই হরমোনটা চেক করা দরকার। আচ্ছা, এই হরমোনটা যদি আমরা চেক করি বা এই রোগীগুলাকে দেখেন, আমি বলছিলাম যে প্রচণ্ড দুর্বলতায় ভোগে, এই দুর্বলতার কারণ খুঁজতে গিয়ে একটা শুধু সিম্পল লবণ পরীক্ষা করায় এই রোগীদের পটাশিয়াম শরীরে অনেক বেশি কম পাওয়া যায়। একটা পটাশিয়াম আপনাকে ক্লু দিতে পারে যে তার হাইপার অ্যালডোস্টেরন যে রোগটা, যে কারণে তার প্রেশারটা বাড়তেছে, সেটা তার আছে কিনা। তাহলে ইমিডিয়েট 3টা ওষুধ খেয়েও কোনো রোগীর ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, সে অনেক ডাক্তার দেখাচ্ছে, তাকে একজন হরমোন বিশেষজ্ঞের কাছে যোগাযোগ করা উচিত। এবং পরবর্তীতে তিনি আইডেন্টিফাই করবেন, তিনি খুঁজে বের করবেন তার এই রোগটা আছে কিনা। আচ্ছা স্যার, আমরা হরমোনজনিত কারণে উচ্চ রক্তচাপ হয়, কেন হয়, কিভাবে হয় সেগুলো জানছিলাম। অ্যালডোস্টেরনের কথা জানলাম। আর কি কোনো এরকম হরমোন আছে যারা উচ্চ রক্তচাপের জন্য দায়ী? যেমন একটা হরমোন আছে যেটা খুব রেয়ার হয়, আমরা বলি অ্যাড্রিনালিন। আচ্ছা, অ্যাড্রিনালিন রোগীদের ক্ষেত্রে কি হয়, মজার ব্যাপার ঘটে। কিন্তু উনি তার বুঝবেন না ওনার অ্যাড্রিনালিন হরমোনটা বেড়ে গেছে, যে কোনো কারণেই সেটা বেড়ে যেতে পারে। যেটার কারণে বাড়ে, যে অ্যাড্রিনালিন হরমোনটা বাড়ে শরীরে একটা ক্যান্সারের জন্য, আমরা সেটাকে বলি ফিওক্রোমোসাইটোমা। এই রোগগুলো কি হয়, ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করে খুব। আচ্ছা, কিছু কিছু রোগী আপনাদের বলে না, সকালে একবার মাপে একরকম, দুপুরে একবার, রাতে একবার, এক এক সময় এক এক রকম। প্রেশার খেলে দেখা গেছে প্রেশারটা খুব ফল করে যায়, আবার প্রেশার ওষুধ না খেলে খুব বেশি হাই হয়ে যায়। এই ধরনের রোগী কিন্তু আমরা অহরহ পাই। তাদের ক্ষেত্রে 3টা ব্যাপার ঘটে। এই রোগীগুলো প্রচণ্ড মাথা ব্যথা হয়, একটা লক্ষণ। অনেক রোগীর এই লক্ষণটা নিয়ে আসে আপনাদের কাছ থেকে। আচ্ছা, এই রোগীদের ক্ষেত্রে কি হয়, প্রচণ্ড বুক ধরফর করে, মনে হচ্ছে যে বুকের ভিতর সবসময় একটা ধরফর এই ব্যাপারটা ঘটতেছে। এই রোগীদের ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই প্রচুর পরিমাণে এই রোগীগুলা ঘামে। আচ্া এই যে 3টা ব্যাপার ঘটে। আবার হয় কি যে এই লক্ষণগুলা যখন এই ব্যাপারগুলা ঘটতো একটা রোগীর, আপনার প্রচণ্ড মাথা ব্যথা, বুক ধরফর করতেছে, আপনি প্রচণ্ড ঘামতেছেন, কিন্তু এটা হয় সীমিত সময়ের জন্য। কোনো রোগীর ক্ষেত্রে 5 মিনিট থাকে, কোনো রোগীর ক্ষেত্রে 1 ঘন্টা থাকে। আচ্ছা, তো এই রোগীগুলা কি হয়, সময় 1 ঘন্টা পর কি হয়ে গেছে, রোগীগুলা ভালো হয়ে গেছে, সে আর ডাক্তারের শরণাপন্ন হয় না। প্রেশার ওষুধ একবার দিয়ে দেয় ডাক্তার, যেটা খান, খেলে লো হয়ে যায়, আর প্রেশার ওষুধ খায় না। এগুলোর ক্ষেত্রে আমাদের কারণ খুঁজে বের করতে, আসলেই তার হরমোনজনিত কারণ, আমি যেটা বলতেছিলাম অ্যাড্রিনালিন, সেটা তার বেড়ে গেছে কিনা। এই অ্যাড্রিনালিনের যে বেশি বেড়ে যাওয়া, সেটার আসলে অন্য কোনো ক্যান্সার তার শরীরে আছে কিনা সেটা দেখার অবশ্যই দরকার আছে। তা নাহলে কি হতে হবে, এগুলো সাডেন একটা খারাপ অবস্থার দিকে চলে যায়। জি, ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। স্যার, সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে। আমার পরামর্শ একটাই, প্রেশারটা মাপুন, কিন্তু প্রেশারটা মেপে আপনি আসলে জানতে চেষ্টা করুন সত্য কথাটা, আপনার নর্মাল প্রেশার কত। তারপর থেকে আপনি সিদ্ধান্ত নেন আপনার নর্মাল প্রেশার, হাই প্রেশার না লো প্রেশার। সেই সিদ্ধান্তটা আপনার। অযথায় বিভিন্ন মানুষের কাছে প্রেশার মেপে আপনার নিজের মধ্যে একটা দুশ্চিন্তার অবস্থা তৈরি করবেন না। জি,
ধন্যবাদ স্যার, আমাদেরকে আপনার এত মূল্যবান সময় থেকে কিছুটা দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম উচ্চ রক্তচাপ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। উচ্চ রক্তচাপ নিরাময়যোগ্য এবং যদি সেটি হরমোনজনিত কারণে হয় তাহলে সেটি অবশ্যই নিরাময়যোগ্য। সুতরাং আপনাদের যদি উচ্চ রক্তচাপ দেখা দেয় তাহলে আপনারা অবশ্যই দেরি না করে আপনারা সঠিক ডাক্তারের কাছে যাবেন, কখনো হরমোনের ডাক্তারের কাছে কিংবা কখনো মেডিসিন বিশেষজ্ঞের কাছে, যখন আপনার যেরকম লক্ষণ প্রকাশিত হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।